আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশন এর সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের সিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এবং আমাদের এই বই সম্পর্কে তোমাদেরকে তো আমরা অনেক কিছুই বলেছি, তারপরেও আসলে আরেকবার বলতে হয় যে এই বইটি কিন্তু বাজারের অন্যান্য বই থেকে একটু সেরা। এখন সেরা কেন? কারণ অন্যান্য বইতে শুধুমাত্র সমাধান দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা আমাদের যেই কিউআর কোড রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু আমরা কিউআর কোড দিচ্ছি এবং সেই কিউআর কোডে ওই প্রশ্নর অ্যান্সার রিলেটেড যাবতীয় যা কিছু ব্যাখ্যা আছে সেই সকল কিছুই তোমাদেরকে সুন্দরভাবে ভিডিওতে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে তুমি এই বইটি কিনলে শুধুমাত্র একটি যে বই পাচ্ছ এমনটি নয়, সাথে সাথে তুমি কিন্তু একজন শিক্ষককেও ফ্রি হিসেবে পেয়ে যাচ্ছ বইটির সাথে সাথে। এবং এই বইটি ফলো করলে আমরা আশা করতেছি তোমাদের রসায়নের যে মার্কস, সেই মার্কস কত উঠবে বলো তো? 100-তে 100। আমরা এটা তোমাদের প্রতি আশা রাখতেছি যে আমাদের এই বইটি যদি কেউ ক্রয় করে থাকে এবং সে যদি এটাকে প্রপারলি যদি সে এটাকে বিশ্লেষণ করে পড়তে পারে, ইফোর্ট দিতে পারে, তাহলে আশা করছি সেও 100-তে 100 পাবে। আচ্ছা, তো সেই আশা রেখেই আমি আজকের এই পর্বটা স্টার্ট করতেছি। তো আমাদের আজকের পর্বের শিরোনামটা কি হতে যাচ্ছে, আমরা কোন বোর্ড নিয়ে কথা বলবো? আমরা আজকের পর্বে আমরা কথা বলবো মাদ্রাসা বোর্ড 2025-এর প্রশ্ন নিয়ে। তো দেখবা অন্যান্য স্কুল বা অন্যান্য গাইডগুলোতে আসলে মাদ্রাসা বোর্ডটাকে অতটা ফলো করে না, ফোকাস করে না, কিন্তু আমরা আসলে কাউকেই ছোট করে দেখি না। আমাদের কাছে সবার পড়াশোনা ইকুয়ালি সমান। সেই হিসেবে আমরা মাদ্রাসা বোর্ড 2025-এ যেই প্রশ্নটা এসেছিল, দাখিল 2025 হবে এটা, তো সেই প্রশ্নটি আমরা এখন সমাধান করতে যাচ্ছি এবং দেখি যে ওদের প্রশ্নটা আসলে কেমন ছিল। আচ্ছা, তো আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি দুইটা পরমাণু মডেল দেখা যাচ্ছে। এখানে দেখো উদ্দীপকে আমরা দুইটা পরমাণু মডেলকে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বোরের পরমাণু মডেল, একটা হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল, আর একটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। এবং এই দুইটা মডেলের সাপেক্ষে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে। দেখো ক নাম্বার প্রশ্ন, আইসোটপ কাকে বলে? বলো তো আইসোটপ কাকে বলে, বা কাকে আমরা আইসোটপ বলতে পারবো? আইসোটপ কাকে বলতে পারবো? আমরা সবাই জানি যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এখন ভর সংখ্যা ভিন্ন হয় কেন বলো তো? প্রোটন সংখ্যার সাথে কি নিউটন সংখ্যা যোগ করলে তো ভর সংখ্যা পাওয়া যায়। সো আমরা এটাকে এইভাবে দেখাতে পারি। দেখো যে প্রোটন সংখ্যা কি হবে। আচ্ছা, আমরা নর্মালি কি জানি, খেয়াল করো। আমরা নর্মালি জানি ভর সংখ্যা ইজ ইকুয়ালস টু কি হয়? প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। সো আইসোটপের ক্ষেত্রে কি হয়? আইসোটপের ক্ষেত্রে দেখা যায় ভরের পরিবর্তন হয়, নিউটনের পরিবর্তন হয়, বাট প্রোটন কি থাকে বলতো? সেম থাকে। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে, দেখো নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যার পরিবর্তন ঘটে, সে সকল পরমাণুকে আমরা একে অপরের আইসোটপ বলতে পারি, একে অপরের আইসোটপ বলতে পারি। এখন দেখো কার্বন নিয়ে আমরা কথা বলতে পারি, C12। তাহলে খেয়াল করো, কার্বনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 6 আর নিউটন সংখ্যাও 6, সো টোটাল ভর সংখ্যা হচ্ছে 12। আবার এখানে কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6, নিউটন সংখ্যা হচ্ছে 7, সো এটার ভর কত? 13। আবার আরেকটা কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6, নিউটন সংখ্যা হচ্ছে 8, তাহলে তার ভর কত হবে? 14। সো দেখো তিনটার ভর কিন্তু আলাদা আলাদা, বাট আমাদের সবার প্রোটন সংখ্যা সেম। তাহলে আমরা এদেরকে একে অপরের কি বলতে পারবো? আইসোটপ বলতে পারবো। ওকে, আমি যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন আমাদেরকে। দেখো 2D অরবিটাল সম্ভব কিনা ব্যাখ্যা করো। আমরা জানি যে ইলেকট্রন বিভিন্ন অরবিটালে প্রবেশ করে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, এরকম বিভিন্ন অরবিটাল থাকে। সো এখন প্রশ্ন হচ্ছে 2D অরবিটাল সম্ভব কিনা ব্যাখ্যা করো। সো আসো আমরা এখন এই প্রশ্নের অ্যান্সার দেখব। তো প্রথম যেটা আমি বলবো যে 2D অরবিটাল সম্ভব নয়। আচ্ছা, সো আমরা দেখো লিখতে পারি কি যে 2D অরবিটাল কি সম্ভব নয়। এখন কেন সম্ভব নয়, এটার পিছনে তো আমাকে একটা যুক্তি দিতে হবে। মূলত এই যে আমরা অরবিটালগুলো নেই কার মানের সাহায্যে? এল এর মানের সাহায্যে, এল এর মান এর সাহায্যে। সো এল এর মান নির্ণয় সূত্র কি বলতো? এল এর মান নির্ণয় সূত্র হচ্ছে 0 থেকে, খেয়াল করো এল এর মান নির্ণয় সূত্র হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের এল এর মান নির্ণয় সূত্র। এখন যেহেতু 2D, তার মানে n এর মানটা কত হবে? 2। n এর মান কত হবে? 2। সো এখানে কি হবে? 0 থেকে 2-1 পর্যন্ত, 0 থেকে 2-1 পর্যন্ত। তাহলে কি দাঁড়াচ্ছে? 0 থেকে 2-1, 2 থেকে 1 বাদ গেলে কত হয়? 1। তাহলে 0 থেকে 1 পর্যন্ত। এখন আমাকে বলো 0 থেকে 1 পর্যন্ত এই কথাটা আসলে আলটিমেটলি কি বোঝানো হয়? 0 থেকে 1 পর্যন্ত, তার মানে এখানে 0 থাকবে আর কি থাকবে? 1 থাকবে। তাহলে 0 এর জন্য আমরা পাই হচ্ছে S, আর 1 এর জন্য আমরা পাই হচ্ছে P। তাহলে
আমাদের 2D ডি হতে হলে আমাদের 2 লাগবে, কিন্তু এখানে তো 2 পাচ্ছি না, এখানে তো 2 সম্ভব নয়। 2 আসলে তাহলে আমরা ডি কে নিয়ে আসতে পারতাম। সো এই জন্য বলা যায় যে ফার্স্ট অফ অল 2D অরবিটাল সম্ভব নয়, কেননা যদি আমরা n এর মান 2 নেই, খেয়াল করো, যদি আমরা n এর মান 2 নেই তাহলে আমরা কখনোই l এর মান 2 পাবো না, 1 কমে যাবে। সূত্রই হচ্ছে n-1, 1 কমে যাচ্ছে। সো ফাইনালি তোমরা এটাই বলবা যে যদি আমরা n এর মান যদি 2 নেই, n এর মান যদি আমরা 2 নেই তাহলে l এর মান 2 সম্ভব নয়। এইটা লিখে দেন লিখবা যে তাই 2D অরবিটাল কি নয়, সম্ভব নয়। আশা করছি তোমরা এই পার্টটুকু বুঝতে পেরেছো 2D অরবিটাল কেন সম্ভব নয়। ওকে ফাইন। সো ক এবং খ আমি প্রপারলি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবারে চলো আমরা যাব গ এর প্রশ্নে। আচ্ছা, সো আমরা ক খ এর পরে আমরা যাব গ নাম্বার প্রশ্নে। এখন গ নাম্বার প্রশ্নটা আমরা এখানে একটু লিখে নিলাম। এখন কেন লিখলাম, কারণ আমাদের এই প্রশ্নটা ওই পৃষ্ঠার মানে অপোজিট পৃষ্ঠার, যেহেতু কোশ্চেন এবং উদ্দীপক দুই জায়গাতে চলে গিয়েছে, সো তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা কোশ্চেনটা এখানে লিখে নিলাম, বাট কোশ্চেনটা আছে। এখন দেখো গ নাম্বার প্রশ্নে কি বলেছে। গ নাম্বার প্রশ্নে বলেছে যে মডেল 2 এর, এই যে মডেল 2 এর শেষ কক্ষপথে, সর্বশেষ যে কক্ষপথ সেই কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে। অর্থাৎ মডেল 2 বা চিত্র 2 এর সর্বশেষ যে কক্ষপথটা রয়েছে সেই কক্ষপথে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি সেই প্রশ্নের উত্তরে। দেখো তাহলে শেষ কক্ষপথ, আচ্ছা তোমরা এখান থেকে চিত্র দেখে বলো তো, এখানে এই যে মডেল 2 এর কয়টা কক্ষপথ রয়েছে, 3টা কক্ষপথ। আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে 3টা কক্ষপথ রয়েছে। এটা হচ্ছে কক্ষপথ নাম্বার 1, প্রথম কক্ষপথ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কক্ষপথ, এবং এই যে সর্বশেষ বা 3 নাম্বার কক্ষপথ। সো যেহেতু বলেই দিয়েছে যে সর্বশেষ কক্ষপথ, তার মানে আমার n এর ভ্যালু কত হবে, 3 হবে। তো আমরা মডেল 2 এর শেষ কক্ষপথ বলতে n এর মান কত, n এর মান হচ্ছে কি 3, আর কৌণিক ভরবেগের মান আমরা বের করব। সো mvr = ns/2 পাই। তো এখান থেকে h বলতে কি বোঝাচ্ছে বলো তো, h বলতে বোঝানো হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এটা একটা কনস্ট্যান্ট মান, যার মান কিন্তু আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে। আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। প্লাঙ্ক ধ্রুবক, এই প্লাঙ্ক ধ্রুবকের মান তোমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে। সো mvr = ns/2 পাই। তো যেখানে mvr, দেন n এর মান বসালাম, h এর মান বসালাম, 2 পাই এর মান সবকিছু বসিয়ে আমরা এখান থেকে আমাদের ফাইনাল অ্যান্সারটাও কমপ্লিট করে ফেললাম। তাহলে কি বলা যায়, মডেল 2 এর একটা ইলেকট্রনের সর্বশেষ যে কক্ষপথ সেই কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত হবে, 3.1637 10⁻⁻10 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এটা আমরা মডেল 2 থেকে বলতে পারি সর্বশেষ কক্ষপথের কৌণিক ভরবেগ হচ্ছে এইটা পাবো আমরা। ওকে ফাইন। তো আশা করতেছি তোমরা এইটুকু প্রপারলি বুঝতে পেরেছো গ নাম্বারটা। আচ্ছা, এবার যাচ্ছি ঘ নাম্বারে। দেখো কি বলতেছে যে মডেল 1 ও মডেল 2 এর মধ্যে কোনটি উপযোগী। আমি একটু কোশ্চেনটাকে সংক্ষেপে লিখেছি, মানে এখানে আসলে প্রশ্নটা ছিল এরকম যে মডেল 1 এবং মডেল 2 এর মধ্যে পরমাণুর গঠন ব্যাখ্যায় কোন মডেলটি বেশি উপযোগী। ওকে, তো দেখো আমরা এখন এটার অ্যান্সার সমাধান করব। তো ফার্স্ট অফ অল আমাদের লাগবে হচ্ছে যে এখান থেকে মডেল 1 কি হবে এবং মডেল 2 কি হবে এইটা আগে আইডেন্টিফাই করা। তো তোমরা চিত্রটা একটু ভালো মতো ফলো করো যে আমরা এরকম গোলাকার যে চিত্র, ঠিক আছে, সেই গোলাকার চিত্র কার মডেল থেকে পাই। তাহলে মডেল 2 হচ্ছে বোরের মডেল। মডেল 2 কার মডেল বলো তো, বোরের মডেল। আর মডেল 1 কার মডেল, রাদারফোর্ডের মডেল। সো আমাদের কাছে দুইটা মডেল ক্লিয়ার, একটা হচ্ছে বোর আর একটা হচ্ছে কি বিজ্ঞানী রাদারফোর্ড। এখন জাস্ট কোশ্চেনটা হচ্ছে এইটা যে রাদারফোর্ড এবং বোর এই দুইটা মডেলের মধ্যে পরমাণুর গঠন ব্যাখ্যায় কার ভূমিকা বেশি, কে ভূমিকা বেশি পালন করেছে সেটা আমাকে যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে যে হ্যাঁ এই ব্যক্তি বা এই বিজ্ঞানী এই এই কথাগুলো বলেছে, দ্যাটস ওয়াই আমরা এর মডেলটাকে বেশি গ্রহণযোগ্য দিব বা বেশি প্রাধান্য দিব। ফাইন। সো চলো আমরা এবার যাচ্ছি আমাদের ঘ নাম্বার প্রশ্নে। এবং ঘ নাম্বার প্রশ্ন দেখো আমি সবকিছুই তোমাদের জন্য একদম খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছি। তো ফার্স্ট অফ অল আমরা প্রথম ডিসিশন, এটা অনেকে ফার্স্টে ঘতে লিখে ফেলে ফার্স্টে যে বোরের মডেলটা বেশি ভালো। এখন আমিও বলতেছি হ্যাঁ যে বোরের মডেলটা বেশি ভালো। এখন কেন সেই বোরের মডেলটাকে আমি বেশি ভালো বলবো সেইটা একটু ব্যাখ্যা করতে হবে। সো দেখো তোমাদেরকে মোট 4টা বিষয় আমরা এখানে আসলে ব্যাখ্যা করে দিচ্ছি। এটা হবে 1, এটা হবে 2। দেখো কি কি বলেছে।
রাদারফোর্ড কি করেছে দেখো, রাদারফোর্ড কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেননি। সো ফলো করো, রাদারফোর্ড কিন্তু কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো সুস্পষ্ট কথা বলে না যে কক্ষপথটা কি গোলাকার হবে, বৃত্তাকার হবে, উপবৃত্তাকার হবে, কেমন হবে সে এটা বলে নাই। বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নিয়মিত কক্ষপথে ঘুরবে, এখন সেটা সম্পর্কে সে ক্লিয়ার কোনো কিছু বলে নাই যে কক্ষপথের আকারটা কিরকম হবে, নাম্বার ওয়ান। বাট বিজ্ঞানী বোর কিন্তু কক্ষপথ সম্পর্কে ধারণা দিয়েছেন এবং তিনি একটা সূত্র বলেছেন যে mv r = nh/2π, যেখানে r বলতে কি বোঝানো হয় বলতো, r বলতে বোঝানো হয় কক্ষপথের কি ব্যাসার্ধ, r বলতে বোঝানো হয় কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ব্যাসার্ধ কার হয়, যেই বস্তুটা গোলাকার তারই তো ব্যাস বা ব্যাসার্ধ থাকবে, তাই না? তো বিজ্ঞানী বোরের যে কথা বা বোরের যে তত্ত্ব বা বোরের যে সূত্র, সেই সূত্র থেকে আমরা এইটুকু ক্লিয়ার যে কক্ষপথ আছে এবং সেই কক্ষপথটা গোলাকার। কেননা গোলাকার বস্তুরই কিন্তু ব্যাস বা ব্যাসার্ধ থাকে এবং সে তার সূত্রের মধ্যে যে mvr বলেছে, এই mvr এর r দ্বারা বোঝানো হচ্ছে এই যে কক্ষপথের ব্যাসার্ধ, সে নিউক্লিয়াস থেকে সে কতটুকু দূরে অবস্থান করতেছে সেই ডিসটেন্সটুকুকে আমরা r দ্বারা প্রকাশ করতেছি। সো এক নাম্বার পয়েন্ট আমাদের কাছে ক্লিয়ার যে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে সে কোনো ধারণা দেননি বিজ্ঞানী রাদারফোর্ড, বাট বিজ্ঞানী বোর সে ধারণা দিয়েছেন। আচ্ছা 2 নাম্বার দেখো, শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কে কোনো ধারণা দেননি। মূলত বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলের অন্যতম একটা ত্রুটি ছিল এইটা যে সে ওই যে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্বর সাথে যদি আমরা মিলাই তাহলে দেখতে পাই যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকলে একটা সময় নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়বে। তো বিজ্ঞানী রাদারফোর্ড আসলে শক্তির যে কাহিনী বা শক্তির যে ব্যাপারটা সেই সম্পর্কে সে কোনো কনসেপ্ট দেয় নাই, শক্তি শোষণ হবে নাকি শক্তি বিকিরণ হবে, ইলেকট্রনটা যে ঘুরবে সে শক্তি আসলে কোন জায়গা থেকে পাবে ইত্যাদি অনেকগুলা সে মানে একটা কনফিউশন তার মডেলের মধ্যে থেকে যাচ্ছে। কিন্তু বিজ্ঞানী বোর সে এই কনসেপ্টটাকে সে ক্লিয়ার করেছে। কিভাবে ক্লিয়ার করেছে দেখো, সে বলেছে যে হ্যাঁ ইলেকট্রন চাইলে নিচ থেকে উপরে যেতে পারে অথবা ইলেকট্রন চাইলে উপর থেকে নিচে আসতে পারে। এখন ইলেকট্রন যখন নিচ থেকে উপরে যাবে, ঠিক আছে, এই যে দেখো শক্তি শোষণ লিখেছি, তার মানে কোনো ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন সে শক্তি গ্রহণ করবে। শোষণের আরেকটা বাংলা হচ্ছে শক্তি গ্রহণ করা। সো ইলেকট্রন তখন কি করবে, শক্তি গ্রহণ করবে। আবার চাইলে ইলেকট্রন উপর থেকে নিচেও নামতে পারে, তখন শক্তি বিকিরণ করবে। বিকিরণ মানে হচ্ছে ত্যাগ করা। সো শক্তি শোষণ এবং বিকিরণ, এক জায়গায় হচ্ছে ইলেকট্রন শক্তি ত্যাগ করবে, আরেক জায়গায় হচ্ছে ইলেকট্রন শক্তি গ্রহণ করবে। সো যখন সে শক্তি ত্যাগ করবে তখন সে উপর থেকে নিচে নামবে, আর যখন সে শক্তি গ্রহণ করবে তখন সে নিচ থেকে আস্তে আস্তে কোথায় উঠবে, উপরে উঠবে। সো তো তাহলে এখানেও এই ব্যাপারটা ক্লিয়ার যে বিজ্ঞানী রাদারফোর্ড থেকে, খেয়াল করো, বিজ্ঞানী রাদারফোর্ড থেকে বিজ্ঞানী বোর কি করেছে, কাজগুলো অনেকটা ভালো করেছে, অনেকটা সে ভালো কাজই করেছে, কারণ সে এখানে কোনো কনসেপ্ট দেয় নাই বাট সেখানে কনসেপ্ট দিয়েছেন। আচ্ছা 3 নাম্বার দেখো কি বলেছে, পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দেননি। সে পারমাণবিক বর্ণালী সম্পর্কে সে কোনো সুস্পষ্ট দেয় নাই যে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হতে পারে কি পারে না, বাট এখানে সে পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন এবং সেটা কার জন্য দিয়েছেন বলতো, হাইড্রোজেন পরমাণুর জন্য সে ধারণা দিয়েছেন। বিজ্ঞানী বোর হ্যাঁ বলছে যে না পারমাণবিক বর্ণালী সৃষ্টি হতে পারে এবং সেটা অবশ্যই কার জন্য, হাইড্রোজেন পরমাণুর জন্য, সেটা অবশ্যই কার জন্য, হাইড্রোজেন পরমাণুর জন্য। আচ্ছা 4 নাম্বার, ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে কোনো ধারণা দেননি বিজ্ঞানী রাদারফোর্ড। ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে কোনো ধারণা দেননি, বাট বিজ্ঞানী বোর ধারণা দিয়েছেন। সো এবং সে একটা সূত্রও বলেছেন। সো শুধুমাত্র ধারণা দিয়েছেন এমনটা না, সে সূত্রও বলেছেন যে mvr = nh/2π, আমরা এই সূত্র দিয়ে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান বের করতে পারবো, যেখানে mvr হচ্ছে আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান, সো এই মোটামুটিভাবে আমরা 4টা পয়েন্ট এখানে আইডেন্টিফাই করলাম। এখন তোমরাই বলো এই 4টা পয়েন্টের মধ্যে কে বেশি আগানো, বিজ্ঞানী রাদারফোর্ড বেশি আগানো নাকি বিজ্ঞানী বোর বেশি আগানো? অবভিয়াসলি বিজ্ঞানী বোর বেশি আগানো, কারণ তার প্রত্যেকটা তত্ত্ব ছিল সূত্রভিত্তিক, ব্যাখ্যা ভিত্তিক এবং আইডেন্টিফাই, যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। তো তাহলে আমাদের প্রশ্ন যদি আমরা যাই, আচ্ছা আমি তোমাদেরকে একদম অ্যাকচুয়াল প্রশ্নটা দেখাই দিচ্ছি যে এইখানে আসলে তোমাদেরকে অ্যাকচুয়াল প্রশ্নটা বোর্ডে কি এসেছিল সেটা তোমরা দেখে নাও। আচ্ছা আমাদের অ্যাকচুয়াল প্রশ্ন ছিল এইটা, দেখো গ এবং ঘ, যেটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে দেখো কি বলেছে প্রশ্নটা, আমাদেরকে বলেছে যে পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের মডেল দুটির মধ্যে কোনটি অধিক উপযোগী, কোনটা বেশি উপযোগী। সো এখন তো তোমরা বলেই দিতে পারতেছো যে কে বেশি উপযোগী, বলো তো কে হবে তাহলে, বিজ্ঞানী বোর হবে। সো আমরা এই 4টা মতামতের ভিত্তিতে বলতে পারি যে পরমাণুর মডেল এর যে গঠন, সেই গঠন ব্যাখ্যায় কে বেশি উপযোগী, বিজ্ঞানী বোর বেশি উপযোগী। সো আশা করছি তোমরা এই অংশটুকু বা ঘয়ের যে অ্যান্সারটুকু আছে প্রপারলি বুঝতে পারছো। এবং 4টা পয়েন্টই কিন্তু দেখো খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে।
আচ্ছা, তো এক্সামে খেয়াল করো, এক্সামে যখন তোমরা অ্যান্সারটা লিখবা, এটাকে আমি একটু সংক্ষেপে লিখছি, ধারণা দিয়েছেন, তোমরা এটাকে কিন্তু সুন্দরভাবে লিখবা যে না, বিজ্ঞানী বোর্ড কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিয়েছেন। যেহেতু আমার বোর্ডে জায়গা কম, আমি ক্যামেরার ফ্রেমের মধ্যে সব লেখা লিখলে আমি সেটাকে মানে কমপ্লিট করতে পারবো না, বিধায় আমি সংক্ষেপে লিখেছি। হ্যাঁ, এখানেও তোমরা চাইলে এটাকে আরেকটু বিস্তারিত লিখতে পারো, এখানেও আরেকটু বিস্তারিত লিখতে পারো যে বিজ্ঞানী বোর্ড কক্ষপথের পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন। আমি যে সংক্ষেপে লিখছি ধারণা দিয়েছেন, বাট তোমরা ফুল লাইনটাই লিখবা যে পারমাণবিক বর্ণালী সম্পর্কে সে ধারণা দিয়েছেন। আমি লিখেছি ধারণা দিয়েছেন, কিন্তু তোমাদেরকে লিখতে হবে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে বিজ্ঞানী বোর্ড ধারণা দিয়েছেন। সো এভাবে তোমরা এক্সামের খাতায় প্রপারলি লিখে দিলে তোমাদের এই অ্যান্সারটাও কি হয়ে যাবে, ফুলফিল হয়ে যাবে। আচ্ছা, তো আজকের এই পর্বটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করতেছি তোমরা এই সৃজনশীলের অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তোমাদের এখানে কোনো কনফিউশন, তোমাদের এখানে কোনো থাকার কথা না। তো আমরা কিন্তু প্রত্যেকটা সিকিউ প্রশ্ন জাস্ট এভাবেই সমাধান করে দিব তোমাদেরকে, এবং করে দিচ্ছি। তো যদি তোমরা কেমিস্ট্রিতে দুর্বল হয়ে থাকো, যে বাসায় বসে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার বুঝতেছো না, তাহলে আমাদের এই বইটি তোমাদের জন্য হতে যাচ্ছে একটা সহায়ক বই, যেটা কিনা তোমাকে অ্যান্সার বলে দেওয়ার পাশাপাশি ভিডিওর মাধ্যমে অ্যান্সারগুলো তোমাদেরকে বুঝিয়েও দিচ্ছে। সো আশা করছি তোমরা এই পার্টটুকু প্রপারলি ক্লিয়ার হয়েছে। সো আমি আশা করব তোমরা যারা কেমিস্ট্রিতে ভালো করতে চাও তারা আমাদের এই বইটি সংগ্রহ করবে, এবং সেই আশা রেখে আজকের পর্বটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।